পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে সীমান্ত যুদ্ধটা চলছে সেটা তো সবাই দেখছে, কিন্তু পর্দার আড়ালে কি অন্য কেউ আছে? এমন এক তৃতীয় পক্ষ যে কিনা নিঃশব্দে খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছে। চলুন এই বিষয়টাই আজ একটু গভীরে গিয়ে দেখা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা একটা বিস্ফোরক অভিযোগের একেবারে ভেতরে ঢোকার চেষ্টা করব। অভিযোগটা কিন্তু সাধারণ নয়, আসছে পাকিস্তান আর এমনকি সিআইএ এর কাছ থেকেও। প্রশ্নটা হলো, ভারত কি আফগানিস্তানকে সামনে রেখে পাকিস্তানের বিরুদ্ধে একটা ছায়াযুদ্ধ চালাচ্ছে? চলুন খুঁজে বের করা যাক। তো প্রথমে আসা যাক একদম মাঠের লড়াইয়ে। প্রতিবেশীদের মধ্যে এই যুদ্ধ ঠিক কোন পর্যায়ে আছে? পরিস্থিতি কিন্তু আসলেই ভয়াবহ। দেখুন, পাল্টাপাল্টে বিমান আর স্থল হামলা চলছেই। আফগান তালেবানের ১৩৩ জনেরও বেশি যোদ্ধা নিহত হওয়ার খবর আসছে। আবার ওদিকে তালেবানও দাবি করছে তারা নাকি পাকিস্তানের ৪০টা মিলিটারি পোস্ট দখল করে নিয়েছে। পাকিস্তানও বসে নেই, তারা অপারেশন গাজিয়ে লিল্লা শুরু করেছে। মানে ডিউরান লাইন বরাবর সহিংসতা বেড়েই চলেছে। আর এখানেই আসল ব্যাপারটা, পাকিস্তানের চোখে এই লড়াইটা শুধু তাদের আর তালেবানের মধ্যে সীমাবদ্ধ নেই। তাদের আনুষ্ঠানিক অভিযোগটা বেশ গুরুতর। তালেবান এখন ভারতের প্রক্সিতে পরিণত হয়েছে। মানে তাদের মতে কলকাঠি নাড়ছে আসলে ভারত। কিন্তু এই অভিযোগের ভিত্তিটা কি? কেন পাকিস্তান এমনটা ভাবছে? এর উত্তর পেতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হবে ১০০ বছরেরও বেশি পেছনে, যখন মানচিত্রের ওপর টানা একটা লাইন এই বিষাক্ত শিকড়ের জন্ম দিয়েছিল। ব্যাপারটা দেখুন, শুরু হয়েছিল ১৮৯৩ সালে। ব্রিটিশ কূটনীতিক স্যার মর্টিমার ডুরান্ট একটা লাইন টেনে পশতুন উপজাতিদের ভাগ করে দিলেন ব্রিটিশ ভারত আর আফগানিস্তানের মধ্যে। এরপর ১৯৪৭-এ যখন পাকিস্তান তৈরি হল, পশতুনদের বলা হলো হয় পাকিস্তানে যোগ দাও, নয়তো ভারতে। স্বাধীন পশতুনিস্তানের কোনো অপশনই রাখা হলো না। আর তার ফল, ওই একই বছর আফগানিস্তান হল পৃথিবীর একমাত্র দেশ যারা জাতিসংঘে পাকিস্তানের সদস্য পদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। মানে শুরু থেকেই সম্পর্কটা অবিশ্বাসের উপর দাঁড়িয়েছিল। এই পরিস্থিতিতে একদিকে শত্রুভাবাপন্ন আফগানিস্তান আর অন্যদিকে শক্তিশালী ভারত, এই দুয়ের মাঝে পড়ে পাকিস্তান একটা নিরাপত্তা কৌশল তৈরি করল। কিন্তু সেই কৌশলটাই যে পরে তাদের জন্য ফ্র্যাঙ্কেনস্টাইনের দানব হয়ে উঠবে, তা হয়তো তারা তখন ভাবেনি। এই কৌশলটার নাম স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। এর মানে কি? সোজা কথায় আফগানিস্তানকে এমন একটা বাফার জোন হিসেবে ব্যবহার করা যাতে ভারতের দিক থেকে কোনো চাপ এলে সেটা সামলানো যায়। লক্ষ্যটা ছিল একটাই, কাবুলে একটা পাকিস্তানপন্থী সরকার বসানো, যারা ভারতের প্রভাব কমাবে আর সীমান্ত ঝামেলাও মিটিয়ে ফেলবে। আর এই লক্ষ্য পূরণের জন্য পাকিস্তান কি করল? তারা নিজেদের মাটিতেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে তৈরি করতে শুরু করল। আফগান তালেবান, হাক্কানি নেটওয়ার্ক, হেজবে ইসলামী, এমনকি আল কায়েদার মতো দলগুলো এদের মধ্যে ছিল। আর এই পুরো প্রজেক্টে অর্থায়ন আসছিল সিআইএর কাছ থেকে, কারণ তখন চলছিল সোভিয়েত আফগান যুদ্ধ। পাকিস্তানের একজন প্রাক্তন কর্মকর্তা তো একবার বলেই ফেলেছিলেন, আমরা তালেবানকে প্রশিক্ষণ দিয়েছিলাম, তারা আমাদের নায়ক ছিল। ওসামা বিন লাদেনও আমাদের নায়ক ছিলেন। ভাবা যায়, যাদের আজ সন্ত্রাসী বলা হচ্ছে তারাই একসময় ছিল রাষ্ট্রীয় নায়ক। কিন্তু যা হওয়ার তাই হল। এই দানব একসময় তার স্রষ্টার দিকেই ঘুরে দাঁড়াল। ৯/১১-এর পর আন্তর্জাতিক চাপে পড়ে পাকিস্তান যখন এই দলগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নিতে শুরু করল, তখন তারাই উল্টো পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বসল। একেই বলে ব্লোব্যাক, নিজের তৈরি করা অস্ত্র যখন নিজের দিকেই ঘুরে আসে। এবার চলুন একটু সময় এগিয়ে যাই, সোজা ২০২১ সালে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই অঞ্চলের ক্ষমতার সমীকরণটা কিভাবে আমূল বদলে গেল সেটা দেখা যাক। বদলে যাওয়াটা ছিল নাটকীয়। দেখুন, আগস্ট ২০২১-এর আগে পাকিস্তান আর তালেবান ছিল কৌশলগত মিত্র, আর এখন তারা প্রকাশ্য সংঘাতে লিপ্ত। অন্যদিকে ভারতের সঙ্গে তালেবানের সম্পর্ক ছিল শত্রুতার, আর এখন তারা বাস্তবতার নিরিখে একে অপরের সঙ্গে কাজ করছে। মানে কয়েক দশকের সমীকরণ মাত্র কয়েক মাসে পুরোপুরি উল্টে গেল। কিন্তু এমনটা হলো কেন? কারণটা খুব বাস্তব। দেখুন, ক্ষমতার আসার পর তালেবানের একটা দেশ চালাতে হবে। তাদের আন্তর্জাতিক স্বীকৃতি দরকার, খাবার দরকার, অর্থনৈতিক সাহায্য দরকার।
ওদিকে পাকিস্তান নিজেই অর্থনৈতিক সংকটে ভুগছে, তারা আর আগের মতো পৃষ্ঠপোষকতা করতে পারছে না। তাই তালেবানও বাধ্য হয়ে চীন, ইরান আর ভারতের মতো নতুন সঙ্গীর খোঁজ শুরু করে। শেষ পর্যন্ত তাদের পশতুন পরিচয়টাই পাকিস্তানের প্রতি আনুগত্যের চেয়ে বড় হয়ে দাঁড়ালো। আর এই যে একটা কৌশলগত শূন্যতা তৈরি হলো, ভারত ঠিক সেই সুযোগটাই কাজে লাগালো। আফগানিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক নতুন করে সাজানোর জন্য এটা ছিল একটা দারুণ সময়। ভারত কিন্তু অস্ত্র দিয়ে নয়, খেলাটা শুরু করল সফট পাওয়ার দিয়ে। যেমন আফগানিস্তানে ২,০০০ মেট্রিক টন গম পাঠালো। শুধু তাই নয়, পাঠানো হলো ৫ লক্ষ কোভিড ভ্যাকসিনের ডোজ। আর তারপর ২০২২-এর বাজেটে আফগানিস্তানের জন্য $২৭ মিলিয়ন আর্থিক সহায়তা বরাদ্দ করা হলো। মানে যেখানে পাকিস্তান অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে, ভারত ঠিক সেখানেই সাহায্য আর অর্থ দিয়ে কাবুলে নিজেদের প্রভাব তৈরি করে নিচ্ছে। এই সব তো গেল প্রকাশ্য সাহায্য, কিন্তু এর বাইরেও কিছু গুরুতর গোপন অভিযোগ আছে, যা ইঙ্গিত দেয় যে ভারতের ভূমিকা হয়তো আরও অনেক বেশি সরাসরি এবং গভীরে। যেমন টিটিপি অর্থাৎ পাকিস্তানি তালেবানের একজন প্রাক্তন কমান্ডার এহসানুল্লাহ এহসান দাবি করেছেন যে তাদের সংগঠন নাকি ভারত থেকে অর্থ পেত। ভাবুন একবার, যে সংগঠনটা পাকিস্তানের বিরুদ্ধেই লড়ছে, তাদের অর্থায়ন করার অভিযোগ উঠছে ভারতের বিরুদ্ধে। অভিযোগ এখানেই শেষ নয়। সিআইএকে উদ্ধৃত করে আরও দাবি করা হয় যে ভারত নাকি তালেবান নেটওয়ার্ক ব্যবহার করে পাকিস্তানে থাকা কাশ্মীরি জঙ্গিদের হত্যা করছে। এর মানে হলো দুই পুরনো শত্রু মিলে এখন পাকিস্তানে তাদের কমন শত্রুদের শেষ করার জন্য একজোট হয়েছে। এখন দেখুন, এই ধরনের গোপন অভিযানের কোনো অকাট্য প্রমাণ বা স্মোকিং গান হয়তো প্রকাশ্যে নেই, কিন্তু একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার: ভারত অত্যন্ত সফলভাবে কাবুলে পাকিস্তানের একচেটিয়া প্রভাব ভেঙে দিয়েছে। আর এটা সম্ভব হয়েছে পাকিস্তানের নিজের তৈরি করা ভুল আর দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে। পুরো ঘটনাটা আসলে আধুনিক ভূ-রাজনীতির একটা দারুণ উদাহরণ। এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভূ-রাজনীতিতে সুবিধা কি কেউ কাউকে দেয়, নাকি প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগিয়ে চতুরভাবে তৈরি করে নিতে হয়?